নগ্ন পিঠে ধপধপে সাদা বিছানায় উপুড় হয়ে ঘুমিয়ে আছে শহরের নামকরা শিল্পপতি জিওন নামজুনের একমাত্র পুত্র জিওন জাংকুক। তার সকল পিঠ জুড়ে আঁকা রয়েছে বিশালাকার ঈগলের কালারফুল ট্যাটু, সাথে গলাতে পেঁচিয়ে আঁকা বিশাল ড্রাগন স্নেকের কালারফুল ট্যাটু। দেখে মনে হচ্ছে ঈগলটা সাপটাকে শিকারের জন্য হাঁ করে আছে। উন্মুক্ত লোমহীন ফর্সা পিঠটাতে কাটাকাটি বিভিন্ন জখমের দাগে পূর্ণ বীভৎস রূপ ধারণ করেছে। কোনোটা পুরনো, আবার কোনোটা নতুন, আবার কোনোটা দগদগে, কোনোটা কেটে রক্ত চুঁয়ে চুঁয়ে গায়ের সাথে দাগ হয়ে গিয়েছে। জিম করা পেটানো শরীরটায় দাগগুলো খুবই বেমানান ঠেকছে। জাংকুকের জন্ম দেশে হলেও শৈশব কৈশোর সবটাই কেটেছে বিদেশের মাটিতে। নামজুনের স্ত্রী গত হয়েছিল যখন জাংকুকের বয়স ছিল মাত্র 5 বছর। ছোট্ট জাংকুককে লালন পালন করতে বেশ হিমশিম খেতে হয়েছিল নামজুনকে। এত অল্প বয়সে মাকে হারিয়ে সারাক্ষণ মা মা করে কাঁদত। যখন দুর্বল হয়ে যেত কাঁদতে কাঁদতে তখন মেঝের এক কোণায় শুয়ে ঘুমিয়ে পড়ত। বাড়ির হেল্পিং হ্যান্ড কিছুতেই জাংকুককে সামলাতে পারত না। একদিকে ভালোবাসার স্ত্রীর বিয়োগ, অন্যদিকে ছেলের কান্নাকাটি। ছেলের এমন করুণ অবস্থা দেখে হু হু করে চোখের জল ফেলতেন। ব্যবসা নাকি নিজের ছেলে, কোনটা রেখে কোনটা সামলাবেন কিছুর দিশাই খুঁজে পাচ্ছিলেন না নামজুন। শেষ পর্যন্ত কোনো দিশা না খুঁজে পেয়ে লস অ্যাঞ্জেলসে নিজের বোনের কাছে নিজের ছেলেকে রেখে মানুষ করেছিলেন। এদিকে জেনিও ছিল নিঃসন্তান। প্রভাব প্রতিপত্তি সবকিছু থাকার সত্ত্বেও একটা সন্তানের জন্য ভগবানের কাছে প্রতিনিয়ত কাঁদতেন, কিন্তু ভগবান মুখ তুলে দেখেননি। আরিন যখন জেনিকে স্ত্রীর মৃত্যুর কথা জানিয়ে জাংকুকের করুণ অবস্থার কথা জানায়, তখন জেনি এক বাক্যে নিজের রাজপুত্রের মতো দেখতে ভাইপোকে বুকে টেনে নিয়েছিলেন। কোনো প্রকার কষ্ট না দিয়ে নিজের সমস্ত মাতৃ ভালোবাসাটুকু ঢেলে দিয়েছিলেন জাংকুককে বড় করতে। এই 28 বছর বয়সে জাংকুক কখনো খুঁজতে আসেনি যে কে তার আসল মা আর কে তার পিপি। জেনির স্বামী কাই মর্মান্তিকভাবে বছর 10 আগে মৃত্যুবরণ করেন গাড়ি অ্যাক্সিডেন্টে। কাই ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ। স্বামীর অকাল মৃত্যুতে জেনি খুব ভেঙে পড়েন। স্বামীহীন বিদেশ জেনির কাছে যন্ত্রণাদায়ক কুঠুরি মনে হতো। তাই তিনি জাংকুককে নিউ ইয়র্ক পাঠিয়ে দিয়ে দেশে ফিরে আসেন ভাইয়ের কাছে। আরিন আর জেনি দুই ভাই বোন মিলে একই বাড়িতে থাকেন। আরিন কখনোই চাননি ছেলে মায়ের আদরের অভাবে বুকে যাক। তিনি সবসময় চেয়েছেন ছেলে সৎ, পরোপকারী, ভালো চরিত্রের অধিকারী হবে। কিন্তু ধীরে ধীরে তার মনে হচ্ছে বেলা শেষে তিনি হেরে গিয়েছেন। জিনকে দেওয়া কথা বোধহয় তিনি রাখতে পারেননি। নিজের ঘরে বিছানার ওপর হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে জাংকুক। ঘরের ভেতর নীরবতা বিরাজ করছে। ঘরটার একটা সাইড কিছুটা ইনডোর প্ল্যান্ট আর ক্যাকটাস দিয়ে সজ্জিত। আসবাবপত্র বলতে একটা কিং সাইজ বেড, একটা বেড সাইড টেবিল, একটা ওয়ার্ড্রপ আর একটা ড্রেসিং টেবিল। ঘরের এক কোণায় ঝুড়ির মধ্যে হকি স্টিক, ক্রিকেট ব্যাট আর কিছু লাঠি সোঁটা রাখা। বিশালাকার জানলার
পর্দাগুলো এমনভাবে দেয়া রয়েছে যেন বাইরে থেকে সামান্যটুকু আলো ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। বাগান বাড়ির মতো দেখতে বিশালাকার অট্টালিকাটি এমন জায়গায় জাংকুকের বাবা আরএম করেছে যেখানে যানবাহনের আওয়াজ তো দূরের কথা, মানুষের কোলাহল পর্যন্ত শোনা যায় না, যার কারণে ঘরে আলো না থাকলে রাত কি দিন কিছুই বোঝা যায় না। বেডসাইড টেবিলে থাকা মোবাইলটা হঠাৎ করেই শব্দ করে বেজে উঠল। অসময় ফোন বাজার জন্য জাংকুক দুপাশ থেকে দুটো বালিশ নিয়ে কানে আর মাথায় চেপে ধরল, কিন্তু অনুভূতিহীন যন্ত্র কি এসব বোঝে? জাংকুক ফিচিল হেসে আবার ঘুমের দেশে পাড়ি দিল, কিন্তু দ্বিতীয় দফায় ফোনটা আবার শব্দ করে বেজে উঠল। ঘুমের রেশ কেটেই মুহূর্তের মধ্যেই জাংকুকের শিরা উপশিরাগুলো ফুলে উঠল রাগে। অসময়ে যে ব্যক্তি ফোন করেছে তার উপর খুব করে রেগে গেল। কোমরে ঢাকা দেয়া কাঁথাটা সজোরে লাথি মেরে ফ্লোরে ফেলে দিয়ে রক্তবর্ণ চক্ষু নিয়ে বিছানায় বসে পড়ল। ততক্ষণে ফোনের লাইন কেটে দিয়েছে। মুখে বিশ্রী গালি উচ্চারণ করে ফোনটা হাতে নিয়ে চোখ কচলাতে কচলাতে দেখতে গিয়ে দেখলো একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। মেজাজের পারদ আরও দুধাপ চটে গেল। নম্বরটা কার এটা জানার জন্য মাথায় নিয়ন্ত্রণহীন রাগ কিলবিল করে উঠল। বাজ পাখির মতো তীব্র দৃষ্টিতে নম্বরটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গভীরভাবে কিছু চিন্তা করতে লাগলো। পরিচিত কারোর নম্বর মনে হলো না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নম্বরটা ডায়াল করতেই ও পাশ থেকে শব্দ এলো, আপনার ডায়াল করা নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। জাংকুক লাইনটা কেটে দিয়ে মেঝের দিকে কিছুক্ষণ দৃষ্টি দিয়ে নীরবে বসে রইল। রাগে তার পাগল হয়ে যেতে ইচ্ছা করছে। সারা রাত 1 মিনিটের জন্যও ঘুম হয়নি। ভোর রাতের দিকে সবেই চোখ লেগে এসেছে সকাল 6টা বাজতে আরও 2 মিনিট বাকি। এই মুহূর্তে কার দুঃসাহস জাগলো এই জাংকুকের ঘুমের ব্যাঘাত ঘটানোর? জাংকুক যতক্ষণ না তার ষষ্ঠী পুজো করতে পারবে ততক্ষণ জাংকুকের চোখে ঘুম আসবে না। মেঝে থেকে দৃষ্টি তুলে ফোনের দিকে দৃষ্টি দিল। কন্ট্যাক্ট লিস্টে থাকা পার্সোনাল হ্যাকারের নাম্বার ইয়ুঙ্গিকে কল করলো। প্রথমবার রিংয়ে ইয়ুঙ্গি তুলল না। এতে জাংকুকের রাগ আকাশচুম্বী হলো। মুখে অদ্ভুত এক গালি উচ্চারণ করে আবার কল করলো। দ্বিতীয়বার ফোন রিং হতে হতে কেটে যাবে এমন সময় ইয়ুঙ্গি কলটা রিসিভ করলো। তখনই গম গম ভরাট কণ্ঠে জাংকুক বলল, একটা নাম্বার দিচ্ছি, এক্ষুনি ছবি সহ সকল ইনফরমেশন আমার চাই। ঘুমাচ্ছি ব্রো, ঘুম থেকে উঠে দি, চোখ খুলতে অনেক কষ্ট হচ্ছে। তোর চোখ খুলতে কষ্ট হচ্ছে আর আমার ঘুমাতে কষ্ট হচ্ছে। এখন বল কোনটা আগে, তোর চোখ খোলা নাকি আমার চোখ বন্ধ করা? ঘটনা বেগতিক দেখে ঘুম থেকে ধরফর করে উঠে বিছানায় বাবু হয়ে বসে ল্যাপটপটাকে কোলের ওপর রেখে হাই তুলতে তুলতে ল্যাপটপ অন করে জাংকুককে বলল, নাম্বার দে আর আমাকে 5 মিনিটস টাইম দে। জাংকুক খট করে লাইন কেটে ইয়ুঙ্গির নাম্বারটা মেসেজ করে দিয়ে বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ে পায়ের উপর পা তুলে নাচাতে লাগলো আর হাত দুটো মাথার পেছনে রেখে দিল। যে আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে এই সাত সকালে শাস্তি কিভাবে দেব আমি তাকে? মেরে একেবারে গায়েব করে দেব, নাকি তাকেও 1 মাস বিভিন্ন টর্চারের ওপর রেখে না ঘুমাতে দিয়ে? জাংকুকের চিন্তায় ভাটা পড়ল ইয়ুঙ্গির মেসেজের টুং শব্দে। ধূর্ত শেয়াল যেভাবে শিকার আক্রমণ করে ঠিক সেভাবেই নিজের ফোনটাকে ছোঁ মেরে নিয়ে ফোনের লক ইয়ুঙ্গির দেওয়া মেসেজ দেখতে থাকলো। মুহূর্তেই রাগের পারদ 0 হয়ে গেল।
ঘুমটা কোথায় উড়ে গেল তার হদিশ পাওয়া গেল না। মাথায় থাকা টনটনে ব্যথাটাও চলে গেল। বার দুয়েক শুকনো ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করলো, কিন্তু গলা ভেজার পরিবর্তে আরো বেশি শুষ্ক হয়ে গেল। মুহূর্তে অস্থিরতা ছেয়ে গেল সারা শরীর জুড়ে। ফোনটা বিছানার উপর ফেলে জানলার পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে ফেলল, কিন্তু অস্থিরতা কিছুতেই কমছে না। এসির পাওয়ার 19। সাধারণত এই টেম্পারেচারে মানুষের শরীর শীতল হয়ে যায়, কিন্তু জাংকুকের শরীর ঘেমে ভিজে চপচপে অবস্থা। নিজের অস্থিরতা কমাতে দ্রুত ব্যালকনির দরজা খুলে বিশালাকার ব্যালকনিতে এসে দাঁড়ালো। এরপর রেলিংয়ে হাত দিয়ে সামান্য বুক ভরে শ্বাস টেনে টেনে বলে উঠল, এবার একটু ভালো লাগছে। এত সকালবেলায় প্রকৃতির এই সুন্দর শান্ত রূপ জাংকুক কখনো দেখেনি বললে ভুল হবে, বিভিন্ন ব্যস্ততার মাঝে দেখা হয়নি। চারিদিকে ঠান্ডা ফুরফুরে বাতাস, পূব আকাশে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে, যেটা জাংকুককে দ্বিতীয় দফায় মুগ্ধ করেছে। এই মিষ্টি বাতাসে জাংকুকের ঘাড় সমান চকলেট কালারের চুলগুলো ওড়াউড়ি করছে। জাংকুক দু হাতের সাহায্যে ব্যাক ব্রাশের মাধ্যমে চুলগুলো পিছন দিকে ঠেলে দিয়ে পুনরায় সৌন্দর্য উপভোগ করতে মগ্ন হলো। কিন্তু এই সৌন্দর্য বেশিক্ষণ উপভোগ করা গেল না। তার মনে হলো কিছুক্ষণ আগে সে যেই সৌন্দর্যটা দেখেছে সেটা পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। বেহায়া মন সেই সৌন্দর্যের দ্বিতীয়বার দর্শন চাইল। নিজের মনের ওপর নিজেরই শাসন খাটছে না। নিজের মনকে কিছুক্ষণ শাসিয়ে ঠোঁট কামড়ে নিজের ঘরে চলে এলো। লাজুক হেসে ফোনটা হাতে তুলে ইয়ুঙ্গির পাঠানো মেসেজ আবার দেখতে গেল। আবার মুচকি হাসলো। ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে ধীর কণ্ঠে বলল, জাংকুক সারা জীবন দুটো জিনিসের লোভ এড়িয়ে গিয়েছে। এক হচ্ছে টাকা আর দ্বিতীয় হচ্ছে নারী। টাকা আর নারী দুই এই জীবন জাংকুকের কাছে স্বেচ্ছায় ধরা দিয়েছে। জাংকুক কখনো সেই সুযোগে সৎ ব্যবহার করেনি আর সেগুলোকে হাসিলও করেনি, কিন্তু তোমাকে যে কোনো মূল্যে হাসিল করবে এই জাংকুক। নিজে থেকে ধরা দিয়ে বিপদে পড়ে গেলে সুইট হার্ট, এবার সামলাও আমাকে। হ্যালো কিউটিস, এটা একটা হচ্ছে সাইকো থ্রিলার রোম্যান্টিক স্টোরি। হয়তো অনেকের নাও ভালো লাগতে পারে। আর সেকেন্ড পার্ট থেকে নায়িকার এন্ট্রি হবে। আশা করব তোমাদের অনেকেরই ভালো লাগবে।